তাকে এই মুহূর্তে বঙ্গ রাজনীতির রবার্ট ব্রুস বলা হচ্ছে। তার কারণ রবার্ট ব্রুসের মতো তিনি যেন ওই বাংলা গানটার মতো এভাবেই ফিরে আসা যায়, এটাই তার ক্যাচ লাইন। আর এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে আসানসোল দক্ষিণ থেকে জিতে আসা এবং বিজেপির মন্ত্রিমণ্ডলীর অন্যতম গুরুত্বপূর্ণ মুখ অগ্নিমিত্রা পাল। অগ্নি, প্রথমেই আমাদের তরফ থেকে জি24 ঘন্টার তরফ থেকে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি ফার্স্টেই জানতে চাইব যে কীরকম লাগছে আজকের দিনটা। আমার একটা ঘটনা মনে পড়ছে, 2019 সাল আপনি মহিলা মোর্চার নেত্রী, আপনি দুর্গাপুরে একটা সভা হচ্ছিল, মোদিজির সভা, সেই সভায় আপনার কাছে মঞ্চে ওঠার সম্ভবত অনুমতিপত্রটা কোনোভাবে এসে পৌঁছেনি, দেরি হয়েছিল উঠতে। আজকে মোদিজি মঞ্চে আপনাকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের পর আপনাকে ডাকা হলো এবং আপনি মঞ্চে উঠলেন। এই অনুভূতিটা আপনার কীরকম ওই দিনের সাথে রিলেট করে? এটাই, বিজেপি ইজ আ পার্টি উইথ আ ডিফারেন্স। এখানে একটা চায়ওয়ালা পরিবারের ছেলে সে প্রধানমন্ত্রী হয়, একজন আদিবাসী পরিবারের মহিলা তিনি রাষ্ট্রপতি হন, এবং একজন সাধারণ মফস্বল থেকে উঠে আসা একটি মেয়ে যার কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই, কোনোদিন স্কুল কলেজে রাজনীতি করেনি, শুধু স্বপ্ন নিয়ে এসেছিল যে মোদিজির সাথে কাজ করব, এবং অনেক অসুবিধার মধ্যে দিয়ে গেছি এর মধ্যে। আজকে সত্যি সেই দিনটার কথা আমারও মনে হচ্ছে, যখন একটা সাদা রঙের মোদি কোট বানিয়েছিলাম, এখানে পকেটে এমব্রয়ডারি করে লিখেছিলাম যে where the mind is without fear and the head is held high, এবং সেটা মোদিজিকে দেব। স্টেজে যাওয়ার পারমিশন ছিল না, ভেতরে ঢোকারও পারমিশন হয়নি, অনেক ফোন টোন করে মানে অনেক কাঠখড় পুড়িয়ে তারপর পারমিশনটা আলটিমেটলি এলো দিল্লি থেকে, আমাকে ঢুকতে দেওয়া হলো, এবং সেই মোদিজিকে প্রথম দেখা। আর আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বাই নেম চেনেন, আর আজকে 5 জন যারা শপথ নিলেন তাদের মধ্যে আমি একজন। মঞ্চে 70 জন সিএম এবং ডেপুটি সিএম ছিলেন, এবং তার সাথে মাননীয় প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী রাজনাথ সিংজি, গডকারিজি, এবং আমার অনারেবল চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী, এবং আমার অধ্যক্ষ শ্রমিক ভট্টাচার্য মহাশয়। আমার কোনো বলার ভাষা নেই, ভগবানের কাছে কৃতজ্ঞ, আসানসোল দক্ষিণের মানুষের কাছে কৃতজ্ঞ। আমি শুনেছি যে আপনার ফেভারিট নাম্বার 13, আপনি 13 তারিখে 13ই মার্চ বিজেপি জয়েন করেছিলেন, আর এটা 13 দুগুণে 26, 2026। 13-র গেরোতেই কি আপনি আসানসোল এবং যত রকমের বেন্ড ছিল সেগুলোকে আপনি কাটিয়ে একদম বেন্ডিট লাইক অগ্নিমিত্রার মতো আপনি একদম জেনিতে পৌঁছে গিয়েছেন? বেন্ডিট লাইক বেকহাম না হলেও বেন্ডিট লাইক অগ্নিমিত্রা হয়ে গেছে। হ্যাঁ, আসানসোল দক্ষিণের সিট এবার সবাই বলছিল যে অনেক কঠিন, কারণ আমার অপোজিশনে যিনি ছিলেন তিনি 4 বারের বিধায়ক, এডিডি এর চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর, অনেক পদে উনি ছিলেন, আমার থেকে অনেক সিনিয়র, সেই কারণেই মনে হয়েছিল। কিন্তু এটা মোদিজির আশীর্বাদ, আসানসোল দক্ষিণের মানুষের আশীর্বাদ, এবং আমার সমস্ত কার্যকর্তা যারা সকাল 7টা থেকে রাত্রির 10টা, 11টা, 12টা আমার পাশে থেকে আজকে এই সিটকে জিতিয়েছে। এবং আসানসোলের দক্ষিণের মানুষ, স্পেশালি মহিলা যারা আমার ওপর বিশ্বাস করেছে, আমি গেছি তারা বলেছে আপনাকে তো আগেরবার জিতিয়েছিলাম, আপনি তো আমাকে বাড়িটা দেননি কেন, দিদি আমাকে জলটা দেননি কেন, আমার এত জলের সমস্যা, আমাদের বাথরুম নেই। তাদেরকে বলেছিলাম যে এবার একবার অপরচুনিটি দিয়ে আমাকে দিদিভাইকে জেতাবি, তার সাথে সাথে সরকারকে বদলা। কারণ পঞ্চায়েত চালাচ্ছে তৃণমূল, কর্পোরেশন চালাচ্ছে তৃণমূল, সরকার চালাচ্ছে তৃণমূল। তুই যদি সরকারটা না বদলাস তাহলে কিন্তু আবার এই অবস্থাই হবে। তারা যে বিশ্বাস রেখেছে, তারা যে দুহাত তুলে আশীর্বাদ করেছে, আমি ভাবতে পারিনি 41,000 ভোটে আমি জিতবো। মানে কাউন্টিং রুমে বসে আমি যখন কাউন্ট করছিলাম আমি তখনও বিশ্বাস করতে পারি, এক একটা বুথে 2,000, 2,500, 3,000, 6,000-এর লিড, আমি বিশ্বাস করতে পারিনি। তাই অনেক অনেক ধন্যবাদ আসানসোল দক্ষিণের মানুষকে। 2023 এবং 24 ব্যাক টু ব্যাক দুটো লোকসভা ইলেকশনে আপনার হার, এবং তারপর আসানসোলে যখনই আপনি এসে পৌঁছন সেখানে সায়নী ঘোষ হোক বা ব্যানার্জিবাবু যাকে আপনি হারিয়েছেন, তারা আপনার কাছে খড়কুটোর মতো উড়ে যায়। এর রহস্যটা কি? এটা কি আপনি ইসকোর জন্য 46,000 কোটি টাকা আপনার একটা অবদান রয়েছে সেটা আনার জন্য, আসানসোল থেকে ট্রেন চালু হয়েছিল, এগুলোই কি আপনার অগ্নিমিত্রা পালকে এইবার আসানসোলে আরও আগের বারের চেয়ে বেশি ভোটে জেতালো?
আমার মনে হয় সব থেকে বড় জিনিস হচ্ছে মোদিজি। 21টা রাজ্যে মোদিজি যেভাবে আমাদের সরকারকে এনেছেন এবং যেভাবে সরকার কাজ করছে, একবার নয় দুবার তিনবার করে আমাদের সরকার আসছে এক একটা রাজ্যে। তো মানুষ তো বিশ্বাস করে ভোটটা দিচ্ছে, কোথাও মানুষ কিছু পেয়েছে বলে ভোটটা দিচ্ছে, সার্ভিস পাচ্ছে, ডেলিভারেবলস পাচ্ছে। তো সেই বিশ্বাস থেকে আসানসোলের মানুষ ভোটটা দিয়েছে। তাছাড়া আমি হচ্ছি সেখানকার মেয়ে। আমার বাবার আজকে 80 বছর বয়স, বাবা প্রায় 55-56 বছর ধরে সেখানে ডাক্তারি করছেন। আজকে যে বড় হয়ে গেছে তার নাতনিকেও এখন বাবা দেখছেন। সুতরাং বাবার একটা রেপুটেশন, আমি সেখানকার মেয়ে। আর মানুষ না দুটো চোখ দেখলে বোঝা যায়। আমার চোখটা যখন দেখে না, তখন বোঝে যে অগ্নিমিত্রা পাল চোর নয়। অগ্নিমিত্রা পাল এই পলিটিক্স থেকে টাকা কামাতে আসেনি, অগ্নিমিত্রা পাল মানুষের জন্য কাজ করতে এসছে। হয়তো এই 5 বছর কাজ করতে পারিনি, আমাকে কাজ করতে দেওয়া হয়নি, শুধু এমএলএ লাডের টাকাটুকু খরচা করতে পেরেছি, আর কিছু এদিক ওদিক মন্দিরের শেড বানিয়েছি। কিন্তু আমাকে যদি অপরচুনিটি দেওয়া হয়, আপনারা যদি দেন, আমি কিন্তু মন ভরে কাজ করব, সেটা বিশ্বাস করেছে মানুষ। আপনি কখন জানতে পারলেন যে আজকে মন্ত্রিসভার জন্য আপনি মন্ত্রিমণ্ডলের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হতে চলেছেন এবং আজকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর সামনে আপনি শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনাকে থাকতে হবে? গতকাল রাত্রিবেলায় তখন বাড়ি চলে এসেছি, 10টা ফসটা বাজছে, তখন 10টা সাড়ে 10টা, তখন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ফোন করলেন এবং বললেন, আমি শুভেন্দু অধিকারী বলছি, কালকে আপনাকে মন্ত্রিমণ্ডলের মধ্যে রাখা হয়েছে এবং কালকে আপনি শপথ নেবেন, 10টার মধ্যে পৌঁছে যাবেন এবং বাংলায় শপথটা নেবেন। তখনই প্রথম জানতে পারলাম। এই যে আপনি যেটা বলছেন যে ব্যাক টু ব্যাক হারের পরেও আপনি যে বারবার ঘুরে দাঁড়াতে পেরেছেন, এক্ষেত্রে শুভেন্দু অধিকারীর গাইডেন্স এবং পরামর্শ আপনাকে কতটা বুস্ট আপ করেছে আপনার গতিকে? সব সময়তে শুভেন্দুদা, আমরা তো কিছুই জানতাম না। আমরা 2021-এর প্রথম বিধায়ক হয়েছি। বিধায়কে হলে কি কি প্রসেস, কোয়েশ্চেনার, জিরো আর কি করতে হয় না করতে হয়, সবই তো দাদার হাত ধরেই আমরা শিখেছি। তারপরে আজকে যেভাবে ধরুন বিধানসভার মধ্যে বা বিধানসভার বাইরে আমরা যেভাবে আন্দোলন করেছি দাদার নেতৃত্বে, এবং যেমন শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের এই বিধায়কের যে জনপ্রতিনিধিদের যে পলিটিক্সটা আমাদের শিখিয়েছে, সেরকম ধরুন আজকে দিলীপ দা, আজকে শ্রমিক দা, আজকে সুকান্ত দা, তারাও কিন্তু আমাদের অন্যরকমভাবে শিখিয়েছে। তাই জন্য একটা কার্যকর্তা নির্মাণ যখন হয়, তখন অনেক মানুষের কন্ট্রিবিউশন থাকে। আজকে অমিতাভ দা, আজকে সতীশজি, বা আমাদের সুনীল বনসলজি, ভূপেন্দ্রজি। আর যেহেতু বারবার আমাকে সংগঠনে দায়িত্ব দেওয়া হয়েছিল, বিজেপিতে সংগঠন ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রথমে প্রদেশের আমি মহিলা মোর্চার সভানেত্রী হলাম, দিলীপ দা বানালেন, সুকান্ত দা আমাকে জিএস বানালেন, আর শ্রমিক দা আমাকে ভাইস প্রেসিডেন্ট বানালেন। তো সংগঠনকে নিয়ে চলতে হবে, এটা কিন্তু একটা আলাদা নলেজ। বিজেপিতে কিন্তু সংগঠন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় সব দিক থেকে অনেক কিছু শিখেছি এই কয়েকটা বছরে। বিগত কয়েক বছরে মহিলারা মানে তাদের মানে নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠেছে। আমি নিজে জানি আপনি একটা সময় মহিলাদের ক্যারাটের ওয়ার্কশপ করিয়েছেন, মহিলাদের সেলফ ডিফেন্সের জন্য। মহিলা মোর্চার সভানেত্রী ছিলাম, তখন আমি একটি ওয়ার্কশপ শুরু করেছিলাম মহিলা মোর্চার আমার মেয়েদেরকে নিয়ে, উমা তার নাম দিয়েছিলাম। এবং জেলায় জেলায় আমরা ওয়ার্কশপ করতাম একদিনের জন্য, 1 থেকে 1.5 দিন, যেখানে যে কোনো বয়সের মেয়েরা, খুব ছোট নয়, 14-15 বয়স থেকে শুরু করে 35-40 বছর অবধি যারা এই মার্শাল আর্ট শিখতে চায় তাদেরকে শেখানো। এটা শুরু করেছিলাম এই কারণেই যে যে ধরনের অত্যাচার হচ্ছিল, একদিকে আমাদের আন্দোলন করতে যেতে হচ্ছে, একদিকে আমাদের মানে মহিলাদের পাশে দাঁড়াতে হচ্ছে, তাদের উপর অত্যাচার হচ্ছে, আর আরেকদিকে যাতে অত্যাচারটা না হয়, এই উমা যাতে তারা শিখতে পারে সেটা চেষ্টা করেছি। এখন সরকার এলো, এবার তো উমাকে আরো বড় লেভেলে যাতে নিয়ে যাওয়া যায় সেটা আমরা চেষ্টা করব। এবং এর পাশাপাশি এখন সরকারে আপনারা এসেছেন, আরও অনেক দায়িত্ব থাকবে। এবং মহিলাদের, যেটা মহিলারা বিজেপি জেতার পরদিন থেকে বলছেন রাস্তায় বেরিয়ে, ভয় আউট ভরসা ইন, সেই ভয় আউট ভরসা ইনের অন্যতম মুখ মহিলা নিরাপত্তা, নারী সুরক্ষা, নারীদের উৎকর্ষ, এম্পাওয়ারমেন্ট, এসবের জন্য অগ্নিমিত্রা পাল একটা মুখ। তো এক্ষেত্রে মোদিজির যে প্রতিশ্রুতি, বিজেপি সরকারের যে প্রতিশ্রুতি, তার সঙ্গে আপনার যে আগামী দিনের যে কাজগুলো রয়েছে, প্রত্যাশার চাপ কি একটু বাড়ছে? দেখুন, এক্সপেকটেশনকে মিট আপ করা তো অনেক বড় রেসপন্সিবিলিটি। আর তারপরে যখন আপনি এত বড় একটা দায়িত্ব পেয়েছেন, এখন মিনিস্ট্রি কি হবে সেটা এখনো হয়নি, কিন্তু এটাই তো একটা এত বড় ম্যান্ডেটে যেখানে সরকার এসেছে,
সেটা বিরাট মানে চাপের ব্যাপার এবং এক্সপেকটেশনের ব্যাপার। আর মহিলা নিরাপত্তা, মানুষের নিরাপত্তা ফার্স্ট প্রায়োরিটি। বাড়ি ঘর, আলুর দাম, তেলের দাম সব পরে হতে পারে, কিন্তু নিরাপত্তা যদি না হয়, বাড়ির মেয়েটা, মাটা, বোনটা যদি অত্যাচারিত হয়ে যায়, ভাইটা যদি গাছেও ঝুলিয়ে মেরে দেওয়া হয় একটা সার্টেন পার্টি করে বলে, এগুলো কোনো দিন ক্ষমা করা যায় না, আর এইটা আর রিপিট হবে না। সুতরাং ল অ্যান্ড অর্ডার দেখা, মা কালী, মা সরস্বতী, মা লক্ষ্মীদের শুধু ঠাকুর ঘরে গিয়ে ধূপ ধুনো দেব আর রাস্তায় অত্যাচার করব, এটা চলতে পারে না। সুতরাং মহিলাদের সম্মান ফিরিয়ে আনতে হবে। আপনি সোমবার দিন নবান্নতে যাবেন। আগের সরকার আপনার বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছিল, তো নবান্নে যাবেন, বিদায়ী মুখ্যমন্ত্রী যিনি বিগত মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে এবং তার দলের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দলের উদ্দেশ্যে আমার কিছু বার্তা দেওয়ার নেই, কিন্তু মুখ্যমন্ত্রী, এক্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এটাই বলা যে তিনি সুস্থ থাকুন, ভালো থাকুন, ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। নবান্নে যে যাবেন, কোনো কি একটু নবান্নে যাবেন, যাওয়ার কথা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী বলেছেন, কখন যেতে হবে বা সেসব এখনো কিছু পাইনি। আমি জানতাম না যে আমরা নবান্নে যাব, কিন্তু নবান্ন তো আমাদের টাকাতেই, ট্যাক্স পেয়ারের টাকাতেই বানানো, সুতরাং এটা তো মমতা ব্যানার্জি বা টিএমসির পৈতৃক সম্পত্তি নয়। সুতরাং নবান্নে যাব, কিন্তু নবান্ন যেতে গেলেও কিন্তু এখন ভয় করছে, সেই ভয়টা এখনো রয়ে গেছে। ওই 144 ধারা, পুলিশ এসে লাঠিপেটা করবে। নবান্ন ধারে কাছে তো কোনোদিন যেতে পারিনি, যখনই কোনো কিছু বলতে গেছি তখনই মানে লাঠির ঘা খেয়েছি। তো সোমবারও যখন যাব তখন এই রিয়েলাইজ করতে যে না, এই নবান্ন এখন আমাদের, এটা একটু সময় লাগবে বোধহয়। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে ভোটের আগে, আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, ভোটের আগে এই বিশ্বকবিরই রবীন্দ্র দা এই নামটা আজকে আপনাদের তাড়া করেছিল। আজকে দেখা গেল যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বাঙালির কাছে যেরকম উপাস্য, সেইভাবেই মঞ্চে সেই সম্মান পেলেন। তো রবীন্দ্রনাথের জন্মদিনে আজকে আপনি কি আমাদের দর্শকদের জন্য আপনার রবীন্দ্রনাথের যেটা প্রিয় গান সেটা কি একটু গেয়ে দেবেন? গান টানের চর্চা, গান শুনতে খুব ভালোবাসি, কিন্তু গান গাওয়ার সেই বাথরুম সিঙ্গারও আমি নই আর কি। কিন্তু আজকে আপনি যেহেতু বলছেন এবং কবিগুরুর আজকে যেহেতু একদম আজকের মতো দিনে যেটা সবাই জানে সেরকম একটি গান আজকে করতে চাই, যেটা আজকের দিনে খুব রেলেভেন্স আমার মনে হচ্ছে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। অসংখ্য ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।